গতকালকে মগবাজার একজনকে মারা হয়েছে, জানেন আপনারা? এগুলো কষ্ট দেয় না আমাদেরকে? এখানে যারা ছাত্র রাজনীতি করবে তারা হচ্ছে লেজুর ভিত্তির মধ্য দিয়ে একটি দলকে কিভাবে ক্ষমতায় যেতে হবে, কিভাবে ক্ষমতা টিকিয়ে থাকতে হবে, এই ফোর্স হিসাবে ব্যবহার করা হয়। তাহলে ছাত্রদের কাজ যদি হয় কোনো একটা দলকে ক্ষমতায় নেওয়া আর লাঠিয়াল বাহিনী সেটাকে টিকিয়ে থাকা, তাহলে এই রাষ্ট্রে কীভাবে এগিয়ে যাবে আপনি আমাকে বলুন। এই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যুগ যুগ ধরে শুধু জীবন দিয়ে আসছে। সেই ব্রিটিশ উপনিবেশ থেকে শুরু করে যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা ইতিহাসে শুধু জীবন দেওয়ার, রক্ত দেওয়ার ইতিহাস। একটা জীবন দেয়, রক্ত দেয়, নতুন একটা আশা জন্ম নেয়, আবার পিছন থেকে সেটাকে কোনো একটা প্রক্সি শক্তি সেই অর্জনগুলোকে ম্লান করে দেয়। তা আমরা জুলাই আগস্টের পরেও খুব চমৎকার স্বপ্ন দেখেছিলাম। ৭১-এর ইতিহাসে আর না যাই, সেই ইতিহাসগুলো আপনারা জানেন। ৭১ দিয়ে কী পরিমাণ এখানে বিজনেস কার্ড খেলা হয়েছে, ৭১-এর নামে কিভাবে মানুষকে হত্যাযোগ্য করা হয়েছে, ৭১-এর নাম দিয়ে কিভাবে করে এখানে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রক্সি গেম খেলা হয়েছে। এবং এই রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। তারা আমাদের এখানে কখনো ভালো হোক এটা চায় না। আমাদের মেধাবীর, আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন যে আমরা আসলে উদ্যোগ নিচ্ছি না। হ্যাঁ, এটা সত্য। তার চেয়ে মহাসত্য হচ্ছে আমাকে কখনো ভালো কিছু করতে দেয়া হয় না। এখানে যারা রাষ্ট্র পরিচালনা করে, এখানকার শিক্ষার্থীরা ক্রিয়েটিভ একটা পরিবেশ পাবে, তারা এখানকার সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ভূমিকা রাখবে, এই পরিবেশটা আমাদেরকে দেওয়া হয় না। আপনার হীরক রাজার গল্প পড়েছেন মনে হয়, ঠিক না? তো যারা হচ্ছে রাষ্ট্রের কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে রাজা একটা মেশিনে প্রবেশ করাই দিত। তো প্রবেশ করার মূল থিমটাই ছিল তাদের মস্তিষ্কের যে স্বাভাবিক কার্যক্রম, এটা আর কাজ করতো না। তারা স্বাভাবিক চিন্তাগুলো আর করতে পারতো না, তাদের চিন্তা শক্তিকে নষ্ট করে দেওয়া হতো। আমাদের এই সমাজ ব্যবস্থাটাকেও ঠিক একইভাবে করে তৈরি করা হয়েছে। এখানে যারা ছাত্র রাজনীতি করবে তারা হচ্ছে লেজুর ভিত্তির মধ্য দিয়ে একটি দলকে কিভাবে ক্ষমতায় যেতে হবে, কিভাবে ক্ষমতা টিকিয়ে থাকতে হবে, এই ফোর্স হিসাবে ব্যবহার করা হয়। তাহলে ছাত্রদের কাজ যদি হয় কোনো একটা দলকে ক্ষমতায় নেওয়া আর লাঠিয়াল বাহিনী সেটাকে টিকিয়ে থাকা, তাহলে এই রাষ্ট্রে কীভাবে এগিয়ে যাবে আপনি আমাকে বলুন। তাহলে রাষ্ট্রের শুরু থেকে তো এই কাজগুলোই করা হয়েছে। এখানে রাষ্ট্র কখনো গড়ে উঠতে দেওয়া হয় নাই। এখানে একটা প্রক্সি ফোর্স হিসাবে এটাকে জাস্ট একটা গোলক ধাঁধার মতো ব্যবহার করা হয়েছে, আর একটা পক্ষ লুটে পুটে সব খেয়ে নিয়েছে। তা আমরা এই অবস্থার পরিবর্তন চাই কি না? আমি খুব বেশি সময় পাই নাই, উপরে জাস্ট একটু ঘুরে এসেছি। আপনাদের আইডিয়াগুলো দেখে অবাক হয়েছি। এত চমৎকার চমৎকার আইডিয়া আপনাদের, এগ্রিকালচার নিয়ে আইডিয়া, প্রযুক্তি নিয়ে আইডিয়া, এরপর যে এডুকেশন সিস্টেম নিয়ে আপনাদের যে আইডিয়াগুলো, আমি সভাপতি ভাইকে বলেছি এগুলো একটু পিডিএফ করে আমাদেরকে দিবেন, পরের সময় নিয়ে ইনশাল্লাহ পড়ব। তো আমরা আশা করছি বাংলাদেশ যে সময়গুলো নষ্ট করেছে, আমরা আর সময় নষ্ট হতে দিব না। কি বলেন আপনারা? এরপরে আমাদেরকে যে এক ধরনের গোলামিতন্ত্রের মধ্য দিয়ে ব্যবহার করা হয়েছে, আমরা আর ব্যবহৃত হব না। আমরা নিজেরা এখানে দাঁড়িয়ে যাব এবং আমরা সত্য উচ্চারণ করব। এজন্য যদি জীবন দিতে হয়, তো জীবন তো আমার আবু সাইদ ভাই দিয়েছে, জীবন তো আমার হাদি ভাই দিয়েছে না? হাদি ভাই যে জীবন দিয়েছে, আমারও তো একদিন না একদিন তো যেতেই হবে। এরকম কি কেউ আছেন যে না ভাই আমার যেতে হবে না? তাহলে হাদি ভাইয়ের জীবন দেয়া বাংলাদেশে প্রমাণ করেছে এখন পর্যন্ত বেস্ট জীবন দেওয়ার কাতারের মধ্যে একটি তিনি অন্যতম। এবং অতীতের যত জানাজার রেকর্ড ছিল, হাদি ভাইয়ের জানাজার সব রেকর্ড ভঙ্গ করে দিয়েছে। তাহলে কেন এই মানুষটাকে মানুষ এত ভালো কেন বেসেছে? কেন তার প্রতি আবেগ প্রকাশ করেছে সবাই? একটাই কারণ, তিনি বাংলাদেশকে ভালোবেসেছে। এই জমিনটাকে প্রকৃত অর্থে একটা রাষ্ট্র বানাতে চেয়েছেন। এটা কারো গোলামি করার মধ্য দিয়ে একটা ভূখণ্ড হিসেবে ব্যবহার হতে তিনি দেননি। সেই কথাগুলো বারবার বলেছেন। যে কোনো জায়গায় দুইটা ফোর্স থাকে, মনে রাখবেন, প্রত্যেকটা শক্তির। একটা হলো অ্যাক্টিভ ফোর্স, আর একটা হলো প্যাসিভ ফোর্স। আমরা বাংলাদেশের রাষ্ট্রকে যেভাবে দেখি, অ্যাক্টিভ ফোর্সে যারা পরিচালনা করছে, তার চেয়ে বড় শক্তি হলো এখানে প্যাসিভ ফোর্সটা। এই প্যাসিভ ফোর্সটা কারা? যাদেরকে আমরা ডিপ স্টেট বলি অথবা কালচারাল ফ্যাসিস্ট বলি। এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে, এগুলো যতদিন আইডেন্টিফাই করতে না পারবেন, তাহলে আমরা ওই প্রাইভেট ইউনিভার্সিটি একদিনে 25 জন জীবন দিব, জুলাই আগস্টে 1500-2000 জীবন দিব, এরপরে আমাদের হাদি ভাইয়েরা জীবন দিবেন, আমার আবরার ফাহাদরা জীবন দিবেন, আমি জীবন দিব, আপনি এভাবে জীবন দিতেই থাকবো। বাট আলটিমেটলি রাষ্ট্র কোনোদিন রাষ্ট্র হবে না। তো আমরা এই বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য শুধুমাত্র স্লোগান দেব না, বরং প্রকৃত অর্থে প্রত্যেকটা নাগরিককে স্মার্ট হয়ে গড়ে উঠতে হবে। শুধু নাগরিক স্মার্ট হলে হবে না, রাষ্ট্রের সরকারকে স্মার্ট হইতে হবে, রাষ্ট্রের সমাজকে স্মার্ট হইতে হবে, শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো তো ইনশাল্লাহ। আমরা কি হতাশ হব? এই যে মাঝে মাঝে বলতেছে ভাই যেভাবে করে গুপ্ত হামলা চালানো হচ্ছে, গতকালকে মগবাজার একজনকে মারা হয়েছে, জানেন আপনারা? এগুলো কষ্ট দেয় না আমাদেরকে?
তো অনেকে ব্যথিত হচ্ছে, হতাশ হচ্ছে। তো আমি মাঝখানে একজনকে জিজ্ঞেস করলাম যে হতাশ হয় কি জায়েজ না না জায়েজ? তো তখন তিনি চিন্তা করে বললো যে হতাশ হওয়া তো না জায়েজ। তো একটা হারাম কাজ আপনি কীভাবে করেন? হতাশ হওয়া মানে হচ্ছে একটা হারাম কাজে আপনি লিপ্ত হওয়া। হারাম কাজে লিপ্ত হওয়া কি জায়েজ আছে? তাহলে আমরা হতাশ হব না, আমরা আশান্বিত হব। আমরা বিশ্বাস করি এই সমাজের যুবকরা এখন যথেষ্ট ম্যাচিউর, তারা তাদের চিন্তা দিয়ে তাদের করণীয়গুলো তাদের সব কিছুকে ঠিক করতে পারে। এবং আমরা বিশ্বাস করি আপনাদের হাত ধরে বাংলাদেশে একটি আমূল পরিবর্তন হবে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। জুলাই আন্দোলনে আপনাদের যে অবদান, এটা নিঃসন্দেহে আপনারাই তার সাক্ষী। যখন 16 তারিখে আবু সাইদ সহ সারা দেশে 6 জন শাহাদাত বরণ করলো এবং 17 তারিখ থেকে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিকে অফ করে দেওয়া হলো এবং বলা হচ্ছে বাধ্যতামূলকভাবে হল ছেড়ে দিতে হবে। তো এই যেরকম একটা কন্ডিশন ছিল, তখন বেসিক্যালি আমরা যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম অথবা পলিসি মেকিংয়ে আমরা যারা ছিলাম, তখন আমরা অনেকটা আশাহত হচ্ছিলাম যে আসলে কি আমরা এত জীবন, এত রক্ত এভাবেই করেই সব কিছু ম্লান হয়ে যাবে? প্রত্যেকটা ইস্যু কি এভাবেই করে মাটি হয়ে যাবে? বারবার কি আমরা শুধু জীবন দিতে থাকবো? কিন্তু একটা অভাবনীয় লক্ষণ আমরা 18 তারিখে দেখলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রাজপথে নেমে আসলো এবং সেদিন শুধু প্রাইভেট ইউনিভার্সিটি না, সারা দেশে 25 জন শাহাদাত বরণ করেছে। এবং আমরা দেখেছি কীভাবে আবাবিল পাখির মতো পুরো জাতিকে জাগিয়ে দিয়েছিল। এবং প্রাইভেট ইউনিভার্সিটির সেদিনের ভূমিকার উপরই পরবর্তী আন্দোলন 5ই আগস্ট পর্যন্ত কন্টিনিউ করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে এবং আলটিমেটলি বাংলাদেশের ছাত্র সমাজ জনতা মিলে বাংলাদেশকে একটি দ্বিতীয় স্বাধীনতার উপহার দিয়েছে। এজন্য আমি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আজকেও করছি। এবং আমরা ভবিষ্যতেও চাই যে শুধুমাত্র কিছু পারসেপশন কনসেপ্টের উপরে প্রাইভেট ইউনিভার্সিটিকে যেন কর্নার করে রাখা না হয়, বরং এই সমাজের এই রাষ্ট্রের পলিসি মেকিং থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটির ভাইয়েরা বোনেরা অবদান রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বারংবার মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য তাদাব্বুর এবং তাফাক্কুর দুইটা শব্দ কয়েক দফা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন নিয়ে কখনো গবেষণা করো না, নাকি তোমার অন্তরটা তালাবদ্ধ হয়ে গিয়েছে? কোরআনের যে দৃষ্টি আকর্ষণীগুলো মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, কোরআনের সেন্ট্রাল থিম হচ্ছে মানুষকে নিয়েই কোরআন উদ্বুদ্ধ করেছেন এবং কোরআনকে নাজিল করা হয়েছে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। তো সেখানে মোটা দাগি 5টা বিষয়কে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দৃষ্টি আকর্ষণ করেছেন। তার মধ্যে একটা রয়েছে ইলমুল আহকাম, ইলমুল জাদল, ইলমুত তাস্কির বি আলা ইল্লাহ, ইলমুত তাস্কির বি আইয়াম ইল্লাহ, ইলমুত তাস্কির বিল মাউতি ওমা বাদাহু। এই 5টা বিষয় হচ্ছে সেন্ট্রাল থিম। এই থিমের মধ্যে যেগুলো বললাম, ইলমুল আহকাম, ইলমুল জাদল, এগুলো হচ্ছে ন্যায়শাস্ত্র, রিসার্চের কথা বলা হয়েছে। ইলমুত তাস্কির বি আইয়াম ইল্লাহ, আলা ইল্লাহ, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করা, যে দুনিয়ায় যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো বাইবর্ন এমনি এমনি তৈরি হয়ে যায় না, এগুলো সামহাউ তৈরি হতে হয়, তৈরি করা হয় এবং এটাকে কন্ট্রোল করতে হয়, না হলে সব কিছু হ্যাপাজার্ড অবস্থায় চলে যেত। সুতরাং এই জায়গাগুলো নিয়ে যখন মানুষ চিন্তা করে তখন তার রবকে সে চিনতে পারে। এই জন্য কোরআন শরীফের ভিতরে সেন্ট্রাল থিমের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ইকরা দিয়ে শুরু করেছেন, যে তোমরা পড়ো, আর পড়ার মধ্য দিয়ে মানুষ তার দর্শনগুলো তুমি ফিলসফিগুলো তুমি বুঝে নিতে পারবা। এজন্য গবেষণার গুরুত্ব কোরআনে অনেক অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বারংবার বলেছেন যে তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? আল্লাহ কোরআন শরীফের ভিতরে রাসূলকে বলেছেন, হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? এগুলো দিয়ে মানুষকে জ্ঞান গবেষণার জন্য ইসলামে যেভাবে ইন্সপাইরেশন করা হয়েছে, অন্য দিক থেকে আমরা অন্য ধর্ম ফিলসফির ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা খুব বেশি দেখতে পাই না। আজকে যে পোস্টার প্রেজেন্টেশনগুলো এখানে আমি উপরে দেখে আসলাম, সেখানে সিলেক্টেড হয়তো 30 পেপার প্রেজেন্টেশন করা হয়েছে। সেখানে আমরা ফিউচার বাংলাদেশকে, গবেষণার মূল থিমটাই হচ্ছে এক্সিস্টিং প্রবলেম আইডেন্টিফিকেশন আর ইমপ্লিমেন্টেশন ইন ফিউচার। ভবিষ্যতের জন্য আমি আসলে কি করতে পারি, এক্সিস্টিং প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা। রিসার্চের মূল কাজটা হচ্ছে গ্যাপ আইডেন্টিফিকেশন, অর্থাৎ এইখানে আমি এক্সিস্টিং কি আমি দেখতে পাচ্ছি, কতটুকু রিসার্চ হয়েছে, এর মাঝখানের যতটুকু গ্যাপ রয়েছে এগুলো নিয়ে রিথিঙ্ক করা, রিসার্চ নতুন করে আবার অন্বেষণ করা, কোনো একটা নলেজ ক্রিয়েট করা।
এই নলেজ ক্রিয়েশনের জন্য মানুষকে এখানে টাইম ইনভেস্টমেন্ট করতে হয়। এই টাইম ইনভেস্টমেন্টের জন্য মানুষকে প্রচুর পরিমাণে অধ্যবসায়ী হতে হয়, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয়। এই দিকটা একটা জাতি যখন বুঝতে পারে, আইডেন্টিফাই করতে পারে নিজেকে, তখন সে জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়। এখন পৃথিবীতে যত ইউনিভার্সিটিগুলো আপনারা পড়াশোনা করতে যেতে চান, অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, ক্যালিফোর্নিয়া, স্টামফোর্ড ইউনিভার্সিটি, MIT, এই ইউনিভার্সিটিগুলোতে সবই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। এবং ওয়ার্ল্ডের সবচেয়ে এই র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, কারণ এখানে প্রচুর পরিমাণে গবেষণা করা হয়, প্রচুর পরিমাণে প্রাইভেট ইনভেস্টমেন্ট করা হয়। বড় বড় কোম্পানিগুলো এখানে ইনভেস্ট করে তার ফাইন্ডিংস বের করার জন্য, মানুষের চাহিদাগুলো আইডেন্টিফাই করার জন্য, ডিমান্ড, নিডস এইগুলোকে আইডেন্টিফাই করার জন্য মানুষ এখানে ইনভেস্টমেন্ট করে থাকে। সুতরাং আজকে এই ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিগুলো যে পর্যায়ে চলে গিয়েছে রিসার্চের কারণে, পৃথিবীর লিডারশিপের যে শিফটিংটা এইখানে হয়েছে, এই ওয়ার্ল্ডের এই লিডারশিপের শিফটিংটা হয়েছে রিসার্চের উপরে বেস করে। একটা জাতি তখনই উন্নত হতে পারে যখন সেই জাতির মেধাগুলোকে তারা প্রপার ইউটিলাইজ করে। আমাদের প্রবলেম হচ্ছে ব্রেইন ড্রেইন হয় অতিমাত্রায়। দেশের সবচেয়ে ভালো ইউনিভার্সিটি যেটি, যেখানে ভর্তি হতে প্রতিযোগিতা করে অনেক বেশি মেধা স্বাক্ষর রেখে ভর্তি হতে হয়, সেই ইউনিভার্সিটির 62% স্টুডেন্ট বুয়েট থেকে পাশ করার পরে তারা চলে যায়, দেশের বাইরে চলে যায়, আর কখনো ফেরত আসে না। এটা ব্রেইন ড্রেইন হয়ে চলে যাচ্ছে। এই ব্রেইনগুলোকে ইউটিলাইজ করছে না আমার রাষ্ট্র। তাদেরকে রেখে দিয়ে রিসার্চ সেক্টরে যে পরিমাণে ইনভেস্টমেন্ট করা দরকার, এই আমলাতান্ত্রিক একটা প্যাটার্নের কারণে এইগুলো হচ্ছে না। ইউনিভার্সিটিগুলো, সরকারি ইউনিভার্সিটিতে প্রমোশন হয় 2 বছর লেকচারার থাকার পরে, সে হচ্ছে পরবর্তীতে 2 বছর পরে একটা প্রমোশন পাবে, এরপরে 4-5 বছর পরে আরেকটা প্রমোশন, এভাবে করে করে প্রফেসর হয়ে যায় খুব দ্রুত। তার রিসার্চের ক্ষেত্রে কি কন্ট্রিবিউশন না কি আছে এগুলো নিয়ে ভাবারও সময় নাই, সে ওইখানে বসে পলিটিক্স করছে। ইউনিভার্সিটি হচ্ছে নলেজ ক্রিয়েশনের জায়গা, সেখানে হচ্ছে পলিটিক্স করে করে নিজেদের মধ্যে একটা বিভাজনের রাজনীতি, দেশটাকে তারা টেনে ধরে যাচ্ছে। আপনি পার্শ্ববর্তী দেশগুলোর সিনারিওগুলো দেখবেন, যুদ্ধ উত্তর একটা দেশ কিভাবে সমৃদ্ধির চূড়ায় আরোহণ করেছে, সেখানে তারা তাদের গবেষণা খাতে কী ধরনের বরাদ্দ করেছে, তাদের ম্যান পাওয়ারকে প্রপার ইউটিলাইজেশন করার জন্য কিভাবে ম্যান পাওয়ার ডিজাইনিংটা করতে হয়, এগুলো নিয়ে তারা রিথিঙ্ক করেছে। তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবনের প্রবলেমগুলো তারা আইডেন্টিফাই করেছে এবং সেই প্রবলেম সলিউশনে করার জন্য তারা রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলো অনেক অনেক বেশি করেছে। যার ফলে আজকে স্ক্যান্ডিনেভিয়ান দেশ তৈরি হয়েছে, বাল্টিক অঞ্চলের দেশ, ইউরোপের দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধেও যারা যুদ্ধ বিধ্বস্ত ক্ষত বিক্ষত একটা জাতিতে পরিণত হয়েছিল, সে জাতি মাত্র 10-15 বছরের ব্যবধানে রিকনস্ট্রাকশন করে ফেলেছে তাদেরকে। কারণ ওই দেশগুলো, জার্মানি বলেন অথবা সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, এইসব দেশগুলো রিসার্চের দিক থেকে নিজেদেরকে তারা গুরুত্ব দিয়েছে এবং রিসার্চের মেধাগুলোকে তারা বেশি ইউটিলাইজ করতে পেরেছে। আমাদের জাতীয় এই 54 বছরে একটি ভালো জায়গায় যেতে পারত, ইকোনমিক্যালি ভালো একটা জায়গায় যেতে পারতো, রিসার্চের দিক থেকে, সোশ্যাল স্ট্রাকচারের দিক থেকে, কালচারাল সিস্টেমের দিক থেকে, কিন্তু সেটা আমরা করতে পারি নাই। এর মূল কারণটা হচ্ছে আমার মেধাকে আমরা শানিত করতে পারিনি। ইসলামী ছাত্র শিবির এই মেধাগুলোকে আরও বেশি নারিশ করার জন্য নানামুখী আয়োজন করে। আমরা সায়েন্স ফেস্ট আয়োজন করি, এন্টারপ্রেনিয়ারশিপ অলিম্পিয়াডের আয়োজন করে থাকি, আমরা পোস্টার প্রেজেন্টেশন প্রোগ্রামের আয়োজন করে থাকি, স্টুডেন্টদের নিয়ে ক্যারিয়ার কাউন্সিলিং, ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রামগুলো আমরা আয়োজন করে থাকি। আমাদের এই ভিন্নধর্মী ব্যতিক্রমী প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে আমরা স্টুডেন্টদেরকে মেসেজ দিতে চাই যে আমরা যেন আমাদের মেধাকে কাজে লাগিয়ে এই জাতির জন্য নিজেকে কিছু একটা করে দেখাতে পারি, নিজে যেন এই জাতির জন্য কিছু কন্ট্রিবিউশন রেখে যেতে পারি। শুধুমাত্র আমি কি পেলাম এটা নিয়ে আমরা চিন্তা করব না, রাষ্ট্র আমাকে আসলে কি দিল এটা আমার ভাবার কোনো বিষয় নয়, আমি রাষ্ট্রের জন্য কি করতে পারলাম, এটা যদি দেশের মানুষগুলো ভাবতে থাকে তাহলে এই সমাজ, এই সোসাইটি পরিবর্তন হবে। আমরা আপনাদের কাছে সেই আশাবাদ ব্যক্ত করছি। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এখানে যেহেতু নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন প্রমাণ করার প্রচুর সুযোগ এখানে রয়েছে, এখানে ভালো ইউনিভার্সিটি রয়েছে, যেখানে ভালো ভালো টিচাররা রয়েছে, যাদের একাডেমিয়াতে কন্ট্রিবিউশন রয়েছে, আপনারা নিজ জায়গা থেকে যদি সেই অ্যালাইনমেন্টগুলো টিচারদের সাথে হায়ার স্টাডির ক্ষেত্রে, উচ্চতর ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে আরও বেশি নিজেদের সময়গুলোকে কাজে লাগান, ইনশাল্লাহ এই সমাজ আপনাদের কাছ থেকে উপকৃত হবে। আপনার এই গবেষণাগুলো এই সমাজে প্রয়োগ হলে সমাজের মানুষগুলো সেখান থেকে উপকার পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মেধাগুলোকে কাজে লাগানোর তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।